মেয়েটি তার বান্ধবীদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেল না। অন্যদের চেয়ে তার বোরকাটাও ভিন্ন, বেশ ঢিলেঢালা। আরও বিস্মিত হলাম যখন সে ফুচকা খাওয়ার পর বসে পানি পান করলো। আমি একটি চায়ের দোকানের সামনে বেঞ্চে বসা, পাশেই বাইক রাখা। ওরা এবার নিজেদের মধ্যে গল্প করছে। হঠাৎ একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসায় তাতে চড়ে বসে ওরা। আমিও তাড়াহুড়ো করে চায়ের বিল মিটিয়ে বাইক নিয়ে ওদের ফলো করতে লাগলাম। একটা জায়গায় এসে অটোরিকশাটি থামলো। আমিও থেমে গেলাম। না, ওই মেয়েটি নামেনি, অন্য একটি মেয়ে নেমেছে। আবার চলতে লাগলো গাড়িটি। কিছু দূর গিয়ে আবার গাড়িটি থামলো। এবার নামলো সেই মেয়েটি। নেমে গাড়িতে থাকা বান্ধবীকে কি না কি বলে গেটের ভেতরে ঢুকে গেল। আমি সামনে এগিয়ে দেখে নিলাম ভালো করে গেটে লেখা মায়ের দোয়া ভিলা। মনে মনে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। যাই হোক, মেয়েটির ঠিকানাটা তো জেনে গেলাম। ভাবতে লাগলাম, ইস, মেয়েটাকে যদি বউ হিসেবে পেতাম। রাত 10টার দিকে বাড়ি ফিরলাম। মা বসে আছেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখনো ঘুমাওনি তুমি? উত্তরে মা কিছু না বলে পাল্টা আমাকে বকুনি দিলেন। বললেন, তোর কি সে খেয়াল নেই যে বাড়িতে মা অসুস্থ? তাড়াতাড়ি ফিরতে হবে, বিয়ে করে নিলেই তো পারিস। তারপর যখন খুশি বাড়ি ফিরিস, অসুবিধে নেই। বিয়ে নিয়ে মা আমার উপর প্রচন্ড চটে আছেন, কারণ চাকরি করি 3 বছর হতে চলল। অথচ এর মধ্যে বাবা মারা যাবার পরে মায়ের অনেক অনুরোধ করা সত্ত্বেও আমি বিয়ের জন্য রাজি হইনি। মায়ের খুব শখ, তিনি তার নাতি নাতনির মুখ দেখতে চান, তাদেরকে কোলে পিঠে করে মানুষ করে রেখে যেতে চান। কিন্তু সে কি বললেই আর হয়? আমার যে সেইভাবে কোনো মেয়েকেই মনে ধরেনি। এবার গিয়ে মায়ের কোলে বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। আমাকে এভাবে শুয়ে যেতে দেখে মা বলে উঠলেন, কি বাচ্চাদর, মতলবটা কি? মায়ের আঁচলের একটি অংশ আঙ্গুলের মাথায় পেঁচাতে পেঁচাতে আমি বললাম, মা, মা গো, ও মা, আজ না একটি মেয়েকে দেখে এলাম। এই বলে থেমে গেলাম আমি। আমার মাথায় হাত বুলাতে বুলাতে এবার মা বললেন, ভালো কথা। তা মেয়েটার বাড়ি কোথায় আর কি করে? আমি বললাম, সেটা তো জানি না, তবে মেয়েটির বাসা আমাদের নেত্রকোনা শহরেই। আমি তাকে একটি বাসায় ঢুকতে দেখেছি, এটাই হয়তো তাদের বাসা। এর বেশি কিছু জানি না। মা বললেন,